2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে জানাই বাংলা বিভাগ সরকারি আইনউদ্দিন কলেজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের জন্য নির্ধারিত পাঠ্যসূচির একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখছো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলার নব্য লেখকদের প্রতি। তো আসো আমরা প্রথমেই জেনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাসের রচয়িতা কিন্তু তিনি, অর্থাৎ বাংলা সাহিত্যের উপন্যাসে যখন শিল্পসম্মত রূপের আনয়ন করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার পেশা ছিল ম্যাজিস্ট্রেট। খুলনা অঞ্চলে ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। উপন্যাস আর প্রবন্ধ রচনার বাইরে তার একটি পত্রিকা ছিল, বঙ্গদর্শন পত্রিকায় তিনি প্রকাশ করতেন। তার মৃত্যু পরবর্তী সময়ে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়, কিন্তু তথাপি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন পত্রিকা পরবর্তীতে আবার চালু করেন। বাংলা সাহিত্যের বিবেচনায় বঙ্গদর্শন পত্রিকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা হচ্ছে 34। তার রচিত কতগুলো উপন্যাসের নাম আমি এখন বলছি: কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। তার একটি ইংরেজি উপন্যাস রয়েছে রাজমোহন সাইফ নামে। তিনি কতগুলো প্রবন্ধ রচনা করেছিলেন: লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি উপাধিতে ভূষিত করা হয়েছে, তাকে বলা হয় সাহিত্য সম্রাট। 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা চলে যাব আমাদের যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, যে অংশটি আমাদের পাঠ্য, সেটি নিয়ে আলোচনা করব। এই আলোচনার শুরুতেই আমরা শব্দার্থ টিকা থেকে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, গদ্য, পদ্য, নাটক বা উপন্যাস পড়ার শুরুতেই আমাদের শব্দার্থ টিকা নিয়ে জানতে হয়, কারণ শব্দার্থ টিকা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তুমি ওই গল্প বা প্রবন্ধ, নাটক বা উপন্যাস কোনোটি থেকে স্পষ্ট ধারণা পাবে না। যশ মানে সুখ্যাতি বা সুনাম, লোকরঞ্জন জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান, ধর্মবিরুদ্ধ নীতি নৈতিকতার বিরুদ্ধে, কোটে সম্মানের উদ্ধৃতি, অলঙ্কার ভূষণ প্রসাধন শোভা, ব্যঙ্গ মানে পরিহাস বা বিদ্রুপ, কদাপি মানে কখনো বা কোনো কালে। বাংলা, এইখানে এই শব্দটি তোমরা জেনে নিও। আমাদের পঠিত প্রবন্ধের নাম বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, বাংলার নয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়ে এই শব্দটি লিখছেন তখন তার বানান ছিল বাংলা, যেখান থেকে হয়েছে বাংলা ও দিয়ে এবং শেষে আজকের আধুনিক বাংলায় এটাকে উচ্চারণ করি বাংলা। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শব্দার্থ টিকা নিয়ে জানলাম। এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় একজন শ্রেষ্ঠ বাঙালিও বটে। তিনি শুধু সাহিত্যিক নন, একজন শ্রেষ্ঠ বাঙালি। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি প্রকাশ করা হয়েছে 1885 সালে প্রচার পত্রিকায়। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক একটি গ্রন্থে সংকলন করা হয়েছে। মূলত বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে একটা সর্বকালীন বৈশ্বিক নিবেদন। কিভাবে সেটি হবে আমরা প্রবন্ধ পাঠ করার সময় সেটি বুঝতে পারব। এই প্রবন্ধের দুটি বিষয় আলোচিত হয়েছে। একটি হচ্ছে লেখার ক্ষেত্রে হয় মানুষের কল্যাণ সাধনের জন্য হতে হবে, নতুবা সৌন্দর্যের সৃষ্টি অভিপ্রায় হতে হবে। এই প্রবন্ধের আলোকে যদি আমরা বলি তাহলে লিখতে হবে দুটি কারণে। একটি হচ্ছে মানুষের কল্যাণ সাধন, আরেকটি হচ্ছে সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। মনে রাখবে তোমরা, এই দুটি উদ্দেশ্যেই মানুষ লিখবে বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মত প্রকাশ করেছেন। তিনি অনুকরণ ভিত্তিক করে বলেছেন দূষণীয়, অর্থাৎ যারা অনুকরণ করবে তাদেরকে তাদের উপর তিনি দোষারোপ করার কথা বলেছেন। অর্থাৎ অনুকরণ প্রিয়তা সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, এটিকে অতিক্রম করে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন বঙ্কিমচন্দ্র। এভাবেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধটিতে মননশীল এবং সৃজনশীল উভয় লেখায় কোন ধরনের চিন্তা আমাদের মধ্যে কাজ করা উচিত সে বিষয়ে আলোচনা করেছেন। আমরা প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানলাম, এরপর শব্দার্থ টিকা থেকে জানলাম,
এখন পাঠ পরিচিতি থেকে জানলাম, তাহলে এখন আমরা প্রবেশ করি প্রবন্ধটি। প্রবন্ধটি 1, 2, 3 ক্রমিক নম্বরের আলোকে রয়েছে। এই প্রবন্ধের মূল আলোচনার বিষয় হলো বাংলার নব্য লেখকরা কিভাবে লিখবে সেই বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জ্যেষ্ঠ বা সিনিয়র হিসেবে তার মত প্রকাশ করেছেন। আমরা প্রত্যেকটি উদ্ধৃতি পড়ব এবং সেই উদ্ধৃতির আলোকেই আলোচনা করব। যশের জন্য লিখিবেন, তাহা হইলে যশ হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। এখানে আমি একটি সিনেমার কথা বলি, 3 ইডিয়টস। সেখানে কিন্তু আমির খানের জওয়ানিতে বারবার বলা হচ্ছে যে সাকসেসের পেছনে ছুটলে হবে না, তুমি কাজ করবে, সাকসেস অটোমেটিক তোমার কাছে ধরা দেবে। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। ঠিক তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন যশ মানে সাকসেস, আর তার পেছনে তুমি ছুটবে না, তুমি ভালো লেখার পেছনে ছুটবে, তাহলে যশ এমনি তোমার সামনে ধরা দেবে। টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখন সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হইয়া ওঠে। মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় লিখলেন, তার জন্ম 1838, মৃত্যু 1894। এই যে সময়টা, তখন এই অঞ্চল ব্রিটিশ শাসন অধ্যুষিত, ব্রিটিশদের উপনিবেশের অধীন আমরা রয়েছি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন কিন্তু ব্রিটেন থেকে প্রকাশিত বইগুলো পড়ছেন। মনে রাখবে ব্রিটেন থেকে যে বই প্রকাশ পাচ্ছে সেটি কিন্তু 1 সপ্তাহের মধ্যে কলকাতার বন্দরে চলে এসছে এবং একই সাথে কলকাতায় একটি বুদ্ধিজীবী মহল গড়ে উঠছে, যাদের মধ্যে রয়েছে ব্রিটিশ যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কিছুটা চিন্তার প্রতিফলন ঘটলেও তার মধ্যে রয়েছে মৌলিকতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, ব্রিটেনে মানুষ অর্থের জন্য লেখে, তাতে কিন্তু অর্থের মান নষ্ট হয় না, কারণ পাঠকদের রুচি আর মান অনেক উপরে। কিন্তু আমাদের এখানে সেই পরিবেশ হয়নি 19 শতকে। সুতরাং আমাদেরকে যশের জন্য লেখা যাবে না, অর্থের জন্য লেখা যাবে না, ভালো লিখতে হবে। এই দুটো জিনিস স্বয়ংক্রিয়ভাবে আমাদের সামনে চলে। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লিখেন, তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রুচিশীল লেখক ছিলেন, মান সম্পন্ন লেখক ছিলেন, শিল্পসম্মত লেখক ছিলেন। যে কারণে তিনি বলেছেন যে লেখার উদ্দেশ্য, আমি পূর্বেই বলেছি, 2টি উদ্দেশ্যে লেখার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখকদিগের প্রতি মনোনিবেশ করেছেন। একটি হচ্ছে মানুষের কল্যাণ সাধন, আর একটি হচ্ছে সৌন্দর্য সৃষ্টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত, এই দুটো যদি না হয় তাহলে লেখার দরকার নেই। অন্য উদ্দেশ্যে লেখা তিনি রুচিহীন বলে মত প্রকাশ করেছেন। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। সত্য সুন্দর হচ্ছে তোমার লেখার মূল উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে তিনি লেখাকে পাপ বলেছেন। মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি আগে বলেছি, রুচিশীল লেখক, মানসম্মত লেখক। তার যে ব্যক্তিগত মত, সেই মতের সত্য ও ধর্মকেই তিনি সাহিত্যের বাহন করেছেন। এর বাইরের জন্য যে কোনো মতকে তিনি মহাপাপ বলেছেন। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কাজের প্রতি, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সাময়িক সাহিত্যকে লেখকের জন্য অবনতিকর মনে করেছেন, কারণ হঠাৎ লিখে সেটি সাথে সাথে এই সাময়িক পত্রে প্রকাশ করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত, কোনো একটি প্রবন্ধ লিখলে সেটি কিছুদিন ফেলে রাখতে এবং সেটিকে পুনরায় আবার নিজে পড়তে, তাহলে ওই প্রবন্ধে কিছু দোষ ধরা পড়বে, এতে প্রবন্ধের মান অনেক উপরে উঠে যাবে। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা,
কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। মনে রাখবে, সাময়িক সাহিত্যে বলে যে আপনি অমুক বিষয়টি লিখবেন, লেখক সেই বিষয়টি লিখে প্রকাশ করেন। এতে দেখা যায় লেখকের পক্ষে ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন হয়ে যায়। ফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত যে কোনো বিষয়ে মত প্রকাশ না করার জন্য। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাথে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। এইখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ কথা বললেন ভাষা সম্পর্কে। তোমার যে ভাষা, তুমি যে ভাষাটি তোমার আত্মস্থ আছে, তার বাইরের ভাষা ব্যবহার করলে ওই ভাষা সম্পর্কে তোমার জ্ঞান থাকা আবশ্যক, নইলে ওই ভাষা সম্পর্কে অস্পষ্ট জ্ঞান নিয়ে তুমি লেখালেখি করবে, ফলে লেখকের মধ্যে জ্ঞানের দুর্বলতা প্রকাশ পাবে। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা করিলেও আসিবে না। অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নাই। দুটো পয়েন্ট এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন। একটি হচ্ছে অলঙ্কার, আরেকটি হচ্ছে রসবোধ। এই দুটো বিষয় সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত হলো এই দুটো বিষয় স্বয়ংক্রিয়ভাবে লেখাই যাবে, জোর করে আনার দরকার নেই। যদি জোর করে আনে তাহলে পাঠকের জন্য সেটা বিড়ম্বনার কারণ হবে। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা পাই করিবে, তখন উহা কাটিয়ে দিবে। এইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন অলঙ্কার বা রসবোধ যখন প্রয়োগ করবে তখন সেটি নিজেই বারবার পড়বে। এখানে সংস্কৃত পণ্ডিতদের একটি মত প্রকাশ করেছেন। সংস্কৃত পণ্ডিতরা বলেছেন যে এই জিনিসটা পরিহার করার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন না, তা নয়। অলঙ্কার বা রসবোধ সাহিত্যে আসবে এবং এটিতে কি করবে তুমি লেখক হিসেবে তার দায়িত্ব হচ্ছে এটি বারবার নিজে পড়া, নিজে পড়ার পরে ভালো লাগলে বন্ধুদের বলা। যদি নিজে পড়ে ভালো না লাগে তাহলে স্বয়ংক্রিয় সেটি তুমি কেটে দিবে, আর বন্ধুদের বলার পরে বন্ধুরা যদি প্রশংসা করে তাহলে এটি অবশ্যই তুমি রাখবে, বুঝলে সাহিত্য থেকে সেটি কেটে দিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় কাটিয়ে দিবে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কেননা লেখকের উদ্দেশ্য পাঠককে বোঝানো। অলঙ্কার, দেখো আমরা যেরকম অলঙ্কার পরিধান করি, অলঙ্কার পরলে আমাদের যে সৌন্দর্য সেটি বৃদ্ধি পায়। যেমন আমি একটি পোশাক পরেছি, এটা বিভিন্ন রঙের হয়, এতে আমার সৌন্দর্য বৃদ্ধি পায় বলে আমি পোশাকটি পরি। অলঙ্কার ও সাহিত্যের পোশাকের মতোই এক্ষেত্রে অলঙ্কার সাহিত্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যে অলঙ্কার বলতে সরলতাকে বুঝিয়েছেন। সরল মনে সাহিত্য রচনা করতে গেলে যেসব অলঙ্কার আসবে সেটিই হচ্ছে আসল অলঙ্কার। মনে রাখবে, অতিরিক্ত অলঙ্কার পড়লে আমাদের যেমন গার্বেজ মনে হয়, আমরা অস্বস্তির মধ্যে পড়ি, তেমনি সাহিত্য অতিরিক্ত অলঙ্কার ব্যবহারের চেয়ে সরলতার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে যে অলঙ্কার আসবে সেটি সাহিত্যের বাহন বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মত প্রকাশ করে। কারো অনুকরণ করিও না, অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলার লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও সেরূপ লিখিব, একথা কদাপি মনে স্থান দিও না। অনুকরণ প্রিয়তাকে দূষণীয় মনে করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার মতে অনুকরণ করলে খারাপ বা বাজে জিনিসই আসে, ভালো জিনিস আসে না। তাই সবসময় অনুকরণ প্রিয়তাকে পরিহার করার পরামর্শ দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। লিখলেই যে তাকে তার প্রমাণ দিতে হবে এমন কথা তিনি বলেননি। যুক্তি দিয়েও প্রমাণ করা যায়, তাই তিনি শুধু প্রমাণের উপর নির্ভর করার দিক থেকে সরে আসতে বলেছেন লেখকদের। বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলা লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেড়ে হইতে থাকিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত হচ্ছে বাংলা সাহিত্যই হচ্ছে বাংলার ভরসা, বাংলা সাহিত্যের প্রতি প্রেম থাকতে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত
বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটি নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমাদের অনুপ্রাণিত করেছি প্রবন্ধটি পাঠের জন্য। আজকে আমরা প্রবন্ধ থেকে পাঠ করলাম, পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে কোনো মত প্রকাশ করার ইচ্ছা থাকে তাহলে মন্তব্য ঘর কমেন্ট বক্স রয়েছে, সেখানে প্রকাশ করতে পারো, অথবা মেসেঞ্জারে আমার সাথেও যোগাযোগ করতে পারো। এই প্রবন্ধটি তুলনামূলক বিবেচনায় একটি সহজ প্রবন্ধ, তবে লেখক দিগের প্রতি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দৃষ্টি, সেটাতেই তোমার দৃষ্টি রাখতে হবে, তাহলেই তুমি প্রবন্ধটি বুঝতে পারবে। প্রবন্ধটি পড়ে আশা করছি তোমাদের ভালো লাগবে, লেখক হওয়ার প্রতি একটা তীব্র ইচ্ছা তোমার মধ্যে তৈরি হবে। তোমাদের সবার সর্বাঙ্গীন সাফল্য আমি প্রত্যাশা করছি।